গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 5 নিয়ে, এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের প্রস্তাবনা। প্রিয়াম্বল খুব ইম্পর্টেন্ট এবং বলতে পারো একবারে ইম্পর্টেন্ট একটা ক্লাস প্রিয়াম্বল, যেখান থেকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন কমন পাবে যদি পলিটির এক্সাম কোনো কম্পিটিটিভ এক্সামে দাও তাহলে। ওকে, তাহলে সে ক্লাসে আমরা প্রিয়াম্বল নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের যে ক্লাসগুলো রয়েছে, টোটাল 4টে ক্লাস হয়েছে পলিটির এর আগে, সে ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, লিঙ্ক রয়েছে, এবং সে ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক তাহলে আজকে প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো দেখো প্রিয়াম্বল কি, তো আমরা যদি আলোচনা করি তো আমরা সবাই দেখেছি যে আমাদের যে কোনো টেক্সট বুক যদি আমরা নিই, সে বই হোক, সে এনসিইআরটি বই বা যে কোনো বই হোক না কেন, সেই বইয়ের ফার্স্ট পেজে কিছু অবজেক্টিভ থাকে, কিছু উদ্দেশ্য থাকে, যেটাকে আমরা বলে থাকি কি প্রিফেস। তো সেই বইয়ের উদ্দেশ্য কি, কেন বইটা ছাপানো হয়েছে, বইটা পড়ে তুমি কি পাবে, তোমার কন্টেন্ট যেমন থাকে না যে একটা বইয়ের ফার্স্টে কন্টেন্ট। তো অ্যাকচুয়ালি কী হয় যে আমরা যখন কোনো বই দেখি তো বইয়ের আমরা কন্টেন্টটা দেখে নিই যে আচ্ছা এখানে এই বই কোন কোন টপিক রয়েছে। তো সেই রকমই ব্যাপার হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলকে তুমি বলতে পারো যে কনস্টিটিউশনের এটা একটা ফার্স্ট পেজ, বা যেটাকে আমরা বলতে পারি কি প্রিফেসও বলতে পারি, ফার্স্ট পেজ বা কি বলতে পারি প্রিফেস। তার মানে কি যে পুরো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে কি রয়েছে, কারণ আমাদের ভারতের সংবিধান হচ্ছে কি একটা ভাস্ট কনস্টিটিউশন, ঠিক না? ভারতের কনস্টিটিউশন কি একটা লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। তো সে সংবিধানে ভারতের কি রয়েছে, ভারতের সংবিধানের মোটিভ কি, অবজেক্টিভ কি, সে সমস্ত কিছু ভারতের সংবিধানের যে সামারি, সে সমস্ত কিছুই ব্যাখ্যা করে কি প্রিয়াম্বল। তার মানে প্রিয়াম্বল হচ্ছে একটা জাস্ট একটা টপিক যেটা ভারতের পুরো সংবিধানকে ডেসক্রাইব করছে। তো এটাকে আমরা বলবো কি প্রিয়াম্বল। তো দেখো আমরা যদি আলোচনা শুরু করি তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য প্রিয়াম্বল ইন জেনারেল gives a broader understanding of the Indian constitution, অর্থাৎ ব্রডার তার মানে কি কোনো ন্যারো না, খুব সংকীর্ণ না, একটা ব্যাপক, অর্থাৎ ভারতের সংবিধানের একটা ব্যাপক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক না, ভাস্ট বলতে পারো, সেটাকে আমরা কি বলবো প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বল কি আমাদের মানে ব্যাখ্যা করতে সাহায্য করে ভারতের সংবিধানকে ইন জেনারেল অফ ব্রডার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তো দেখো ভারতের সংবিধান সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, তো সংবিধানে দেখো আমরা বলেছি যে সংবিধান যারা তৈরি করেছে সে ড্রাফটিং কমিটি। তো সেই ড্রাফটিং কমিটি বলো বা বিভিন্ন যে গণপরিষদের যে মেম্বার, তো সংবিধান তৈরি করার পেছনে কিন্তু অনেকগুলো রয়েছে কি মাথা, অনেকগুলো রয়েছে চিন্তা। তো সেই সমস্ত মাথা, সেই সমস্ত যে বলতে পারো যে কনস্টিটিউশন মেকার বা মেকিংয়ে যারা ছিল, তাদের মাথা, তাদের ব্রেন, তাদের আইডিওলজি, তাদের যে ফিলোসফি, তাদের যে সোল, আত্মা, সব কিছু এই প্রিয়াম্বলে ঢুকে রয়েছে। তার মানে কি তাদের চিন্তাধারা, তাদের মতামত এই প্রিয়াম্বলে ব্যাখ্যা রয়েছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে প্রিয়াম্বল হচ্ছে এমন একটা টপিক, যে টপিক থেকে আমরা পুরো কনস্টিটিউশনটাকে পুরো একটা পেজের মধ্যে কভার করতে পারি, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো প্রিয়াম্বল। তারপর নেক্সট টপিক, প্রিয়াম্বল থেকে আমরা কি কি জানতে পারি। তো দেখো কি বলছে, দ্য ভ্যালুজ অফ স্টেট অ্যান্ড সোর্স অফ পাওয়ার এন্ডোড আপন দ্য স্টেট, অর্থাৎ যে রাজ্যের যে ক্ষমতা, সে ক্ষমতা সম্বন্ধে আমরা জানতে পারি। দ্য এইমস অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য ফাউন্ডিং ফাদার, ওই যে একটু আগে বললাম যে লক্ষ্যটা কী, এবং যে যারা তৈরি করেছিল, যারা মেকিংয়ে ছিল, তাদের কি অবজেক্ট ছিল, তাদের কি মোটিভ ছিল, সেটা আমরা জানতে পারবো। দ্য নেচার অফ দ্য স্টেট, স্টেট বলতে এখানে রাজ্য না, স্টেট বলতে হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত কিছু, ইন্ডিয়ান পুরো ইউনিয়ন স্টেট, ঠিক না? তো পুরো যে নেচার অফ দ্য স্টেট, ভারতের যে সংবিধান থেকে আমরা এটা জানতে পারি। অ্যান্ড দ্য পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক গোলস হুইচ এইমস টু অ্যাচিভ, অর্থাৎ যে আমাদের যে রাজনৈতিক, যে সামাজিক এবং যে আর্থিক যে দিকগুলো রয়েছে, যেগুলো
এইমস রয়েছে বা লক্ষ্য রয়েছে সেগুলোকে কীভাবে পৌঁছতে হবে সেই সমস্ত কিছু আমরা এই প্রিয়াম্বল থেকে জানতে পারি। ওকে, তাহলে দেখো খুব একটা সিম্পল কথায় লিখেছে কি, যে ইন্ডিয়ান প্রিয়াম্বল মেনশনস দ্য আইডিয়াজ অ্যান্ড দ্য অবজেক্টিভস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ভারতের সংবিধানের যে বিষয়বস্তু, ভারতের সংবিধানের যে কি অবজেক্ট, কি উদ্দেশ্য, সে সমস্ত কিছু আমরা প্রিয়াম্বল থেকে জানতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের যদি একটা বলি, যে যদি গণপরিষদের যে থার্ড মিটিং যেটা হয়েছিল, অর্থাৎ 13th ডিসেম্বর 1946, সে 1946-এর 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজুলেশনস উপস্থাপনা করেছিলেন। তো অ্যাকচুয়ালি প্রিয়াম্বলের আগে নাম অবজেক্টিভ রেজুলেশন ছিল, পরবর্তীতে এটাকে কী করা হয়, প্রিয়াম্বল করা হয়। ওকে, কনভার্ট করা হয় প্রিয়াম্বলে। তো মাথায় রাখবে যে প্রিয়াম্বল হচ্ছে এমন একটা টপিক যেটা ভারতের সংবিধানের যে আইডিয়া এবং অবজেক্টিভ সেটাকে ডেসক্রাইব করে, সেটাকে মেনশন করে। ওকে, চলো আচ্ছা, এবার আমরা যেটা আসবো টেক্সট অফ দ্য প্রিয়াম্বল, অর্থাৎ ভারতের প্রিয়াম্বলে কি লেখা রয়েছে। তো দেখো একটা করে আমরা আসবো। প্রথমে বলছে, দেখো কি লেখা রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তারপরে দেখো এটাকে যদি একটা শপথ বাক্যের মতোই নাও, তো এখানে কে বলছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের সংবিধানে যে প্রিয়াম্বলে প্রথমেই কথাটা কি রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ভারতের সংবিধান কারণ না, ভারতের সংবিধান হচ্ছে মানুষের, আমাদের, ভারতের জনগণের। সেজন্য বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens। তার মধ্যে এখানে কিছু ওয়ার্ড উল্লেখ রয়েছে, অর্থাৎ ভারতকে এখানে কি বলছে, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা কি করছি, কনস্টিটিউট ইন্ডিয়া, ভারতকে তৈরি করছি, ঠিক না, ভারতের সংবিধানকে তৈরি করে একটা সংবিধান তৈরি করছি যেখানে ভারত কি হচ্ছে, সভেরেন, সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সামাজিক, সেকুলার মানে মানে ধর্মীয় নিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, অ্যান্ড রিপাবলিক মানে প্রজাতন্ত্র, অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন, এবং এটা সমস্ত দেশবাসী, সমস্ত নাগরিককে প্রদান করা হবে। তারপর এখানে কথা রয়েছে কিছু জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সাম্য, সমানতা, এবং অল ফ্র্যাটার্নিটি মানে কি ভ্রাতৃত্ববোধ। তার মানে সংবিধানে এইসব ওয়ার্ডগুলো উচ্চারণ রয়েছে। আমরা সব কিছু আবার আসবো। তারপরে কি রয়েছে, ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ আমাদের গণপরিষদে, দিস 26 ডে অফ নভেম্বর 1949, অর্থাৎ একটা ডেটও উল্লেখ রয়েছে, 26শে নভেম্বর 1949, ডু অ্যাডপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ আওয়ার সেলফস, গিভস আওয়ার সেলফস মানে কি আমাদেরকে দিচ্ছি। তার মানে এই যে সংবিধান, এই সংবিধান কাকে দেওয়া হচ্ছে, ভারতের জনগণকে দেওয়া হচ্ছে। আওয়ার সেলফস দিস কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান কাকে দেওয়া হচ্ছে, ভারতের জনগণকে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে ভারতের সংবিধানের প্রিয়াম্বল। এবার আমরা এই প্রিয়াম্বলের বিভিন্ন যে কি ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে ওয়ার্ডগুলো দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সোভেরেন, ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা এখন ডিটেলসে একের পর এক আলোচনা করব। ওকে, ঠিক আছে, চলো কি বলছে দেখো, কম্পোনেন্টস অফ দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বলের কম্পোনেন্ট কি, প্রিয়াম্বল থেকে কি কি বিষয় জানতে পারি। তো প্রথমে কি বলছে দেখো, সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, তার মানে যে সোর্স, সংবিধানের সোর্স কে, উৎস কি, কাদের জন্য সংবিধান, ঠিক না। তো সিম্পল কথা বলছে দেখো, প্রিয়াম্বল স্টেটস দ্যাট দ্য কনস্টিটিউশন ডিরাইভস ইট অথরিটি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনগণের। তারপর দ্বিতীয় পয়েন্ট রয়েছে নেচার অফ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ ভারতীয় যে যুক্তরাষ্ট্র, ভারতীয় যে রাষ্ট্র, তো ভারতের রাষ্ট্রের প্রকৃতি কী। তো কী বলছে, ইট ডিক্লেয়ার্স ইন্ডিয়া টু বি এ সোভেরেন, অর্থাৎ এই প্রিয়াম্বল ভারতকে ঘোষণা করে কী রূপে, সোভেরেন সার্বভৌম রূপে, সোশ্যালিস্ট মানে সামাজিক রূপে, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, অ্যান্ড রিপাবলিকান পলিটি অর্থাৎ প্রজাতন্ত্র বিষয়, ঠিক আছে। তো ভারতকে এই সমস্ত দিকে উল্লেখ করা হয় কোথায়, প্রিয়াম্বলে। অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের উদ্দেশ্য কী, জাস্টিস মানে ন্যায় বিচার, লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি মানে সাম্যতা,
অ্যান্ড ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ববোধ হ্যাভ বিন স্পেসিফাইড অ্যাজ দ্য অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন। তার মানে দেখো এখানে আমরা উদ্দেশ্য জানতে পারি, অ্যান্ড ডেট অফ দ্য অ্যাডপশন অর্থাৎ ভারতের সংবিধান কখন অ্যাডপ্ট করা হয়। দেখো ইট স্টেপ্লেস 26 নভেম্বর 1949। তাহলে এই চারটা বিষয় আমরা ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল থেকে জানতে পারি। সেই চারটা কী কী পয়েন্ট আর একটু দেখে নিই। প্রথমে তো সোর্স অফ দ্য অথরিটি অর্থাৎ ভারতের সংবিধানের উৎস কী, তো আমরা দেখলাম কি ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ পিপল অফ ইন্ডিয়া। নেচার অফ ইন্ডিয়ান স্টেট ভারতের প্রকৃতি কীরকম, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক পলিটিক। অবজেক্টিভ কী ছিল সংবিধানের, জাস্টিস ছিল, ন্যায় বিচার, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আর ডেট উল্লেখ রয়েছে সংবিধানের এই প্রিয়াম্বলে 26 নভেম্বর 1949, যেখানে আমরা জানতে পারি যে ভারতের সংবিধান কখন অ্যাডপ্ট হয়। দেখো এখানে ডেটটাও ছিল, এই যে তোমরা যখন আমরা পড়ছিলাম তখন দেখতে পাই যে 26 ডে অফ নভেম্বর 1949। ওকে, তো এই ছিল কি কম্পোনেন্টস অফ দ্য প্রিয়াম্বল। এবার নেক্সট হচ্ছে কি ওয়ার্ডস এমবেডেড ইন দ্য প্রিয়াম্বল, অর্থাৎ সংবিধানে যে মূল শব্দগুলো যে রয়েছে কিওয়ার্ড, সেই শব্দগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যে শব্দটা রয়েছে সেটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো কি বলছে, দ্য অ্যাবভ ওয়ার্ডস সো দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া আর দ্য সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের যে অথরিটি, ভারতের সংবিধানের যে দায়িত্ব, সেটার সোর্স কার রয়েছে, পিপল অফ ইন্ডিয়া। তার মানে ভারতের সংবিধান কাদের জন্য তৈরি করা হয়েছে, পিপল অফ ইন্ডিয়া। ইট অলসো এক্সপ্লেন দ্যাট প্রিয়াম্বল অ্যান্ড দ্য কনস্টিটিউশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য কালেকটিভ উইল অফ দ্য পিপল। তার মানে কি বলছে যে প্রিয়াম্বল অ্যান্ড দ্য কনস্টিটিউশন অর্থাৎ প্রস্তাবনা এবং সংবিধান ইজ দ্য রেজাল্ট অফ কালেকটিভ উইল অফ দ্য পিপল, মানুষের বা জনগণের ইচ্ছা শক্তির যে সংগ্রহ, কালেকশানই হচ্ছে কি প্রিয়াম্বল এবং কনস্টিটিউশন। তার মানে বলতে কি চাইছে যে একটা সংবিধান তৈরি করাতে অনেকগুলো মাথা ইউজ হয়েছে, সেই মাথার যেগুলো ছিল তারা শুধু নিজেদের জন্য ভেবে সংবিধান তৈরি করেনি, তারা ভেবেছে পিপল অফ ইন্ডিয়ার জন্য, অর্থাৎ ভারতের লোকের কি দরকার, ভারতের লোকের যে ইচ্ছা শক্তি কী, সেই ইচ্ছা শক্তিগুলোকে কালেকশন করেই তৈরি করেছে কি তোমার প্রিয়াম্বল বা কনস্টিটিউশন। তো এটা মাথায় রাখবে। তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার কনসেপ্ট আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট ওয়ার্ড রয়েছে সোভেরেন। নেক্সট ওয়ার্ড কি রয়েছে, সোভেরেন, নেক্সট ওয়ার্ড রয়েছে সোভেরেন। সোভেরেন কথার মানে হচ্ছে কি সার্বভৌম। সোভেরেন কথার মানে কি হচ্ছে সার্বভৌম। কি দেখো, সোভেরেন স্টেট ইজ এ কান্ট্রি দ্যাট গভর্নস ইটসেলফ উইথ এ ডিফাইন্ড টেরিটরি। তার মানে কি বলছে যে একটা নির্দিষ্ট এরিয়ায় সরকার প্রশাসন চালাবে কিসের সাহায্যে, ইটসেলফ, গভর্ন ইটসেলফ, নিজের দ্বারা। ইট হ্যাজ এ পার্মানেন্ট পপুলেশন, টেরিটরি অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ সোভেরেন থাকা মানে কি যে তোমার নিজস্ব একটা পপুলেশন থাকবে, পার্মানেন্ট কিন্তু এটা, তোমার একটা টেরিটরি, একটা এরিয়া থাকবে এবং তোমার একটা গভর্নমেন্ট, একটা সরকার থাকবে। ইন্ডিয়া ইজ এ সভারেন অ্যাজ ইট ইজ নাইদার এ ডিপেন্ডেন্সি নর এ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন, অর্থাৎ ভারত সার্বভৌম। কেন, ভারতের মধ্যে নাইদার এ ডিপেন্ডেন্সি মানে অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। যেমন ভারতের চারপাশে কে রয়েছে, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তো ভারত এদের মধ্যে কারোর উপরে নির্ভরশীল নয় যে ওনারা যা বলবেন তাতে আমাদের চলবে। ইন্ডিয়া ইজ এ সোভারেন, ভারত সার্বভৌম রাষ্ট্র। অ্যান্ড নর এ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন। যেমন তোমরা যখন আমরা হিস্ট্রি পড়ছিলাম তখন ভালোভাবে আমরা পড়েছি যে ব্রিটিশ সরকার কিন্তু ভারতকে ডোমিনিয়ন স্বীকৃতি দিতে চেয়েছিলেন। ডোমিনিয়ন মানে কি, যে ভারতে উপনিবেশিক শাসন তো সব যাবেই, চলে যাবে, কিন্তু আমরা তো এখনও স্বাধীনতা পাবো কিন্তু ব্রিটিশদের আন্ডারে থাকবো, বাট এটা না। তো ভারত কিন্তু কোনো ডোমিনিয়ন কান্ট্রি না, ভারত হচ্ছে কি সোভেরেন, সার্বভৌম কান্ট্রি, বাট অ্যান ইন্ডিপেন্ডেন্স স্টেট, ঠিক না, অর্থাৎ স্বাধীন একটা রাষ্ট্র। তাহলে এই সোভেরেন কথার মানেটা কি হচ্ছে যে ভারত অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, এছাড়া অন্য কোনো রাষ্ট্রের ডোমিনিয়ন কান্ট্রি নয় ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ সোভারেন ইন্ডিপেন্ডেন্স স্টেট, ভারত হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তাহলে সোভেরেন কথার মানে বুঝাতে পেরেছি। চলো, সোশ্যালিস্ট ব্যাপারটা কি বলছে দেখো, সামাজিক। ইট ডেপিক্ট দ্যাট
আওয়ার নেশন বিলিভস ইন অ্যান ইকোনমি, অর্থাৎ যে আমাদের যে দেশের যে অর্থনীতি সেটা কিসে রয়েছে, দ্যাট ইজ এ মিক্সড ইকোনমি, মিশ্র ইকোনমি। কি সেটা, বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, ক্যাপিটালিস্ট অ্যান্ড পাবলিক, ঠিক না, বা স্টেট যেটাকে বলে থাকি আমরা। তাহলে ভারতের ইকোনমি, ভারতের অর্থনীতি কি, পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, তার মানে কি সরকারের দ্বারাও চালিত হবে, স্টেটের দ্বারা চালিত হবে, এবং প্রাইভেট যে পুঁজিবাদী যারা রয়েছে প্রাইভেট সেক্টরের দ্বারাও চালিত হবে। তো সোশ্যালিস্ট, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ নট প্রেজেন্ট ইন অরিজিনাল প্রিয়াম্বল, এই ইম্পর্টেন্ট। সোশ্যালিস্ট ওয়ার্ডটা এমন একটা ওয়ার্ড যেটা কিন্তু প্রথম ক্ষেত্রে কিন্তু প্রিয়াম্বলে ছিল না। ইট ওয়াজ এমডেড, এটা যুক্ত করা হয় উইথ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, অর্থাৎ 1976 সালে যে সংবিধান সংশোধন হয় সেই সংবিধান সংশোধনের দ্বারা এই সোশ্যালিস্ট ওয়ার্ডকে কী করা হয়, অ্যাড করা হয়। ওকে, তাহলে এই হচ্ছে সোশ্যালিস্টের গল্প। নেক্সট, সেকুলার, বা যেটাকে আমরা বলবো কি ধর্মনিরপেক্ষ। তো আমরা ভালোভাবে জানি যে ইন্ডিয়াতে ধর্ম নিয়ে টানা পড়েন লেগেই থাকে, বাট অ্যাকচুয়ালি সেকুলার মিনিংটা কি? সেকুলার বলছে দ্য টার্ম সেকুলার এসেন্সিয়ালি মিনস বিইং সেপারেট ফ্রম রিলিজিয়ান অর হ্যাভিং নো রিলিজিয়ান বায়াসেস। তার মানে কি বলছে, ভারতে কোনো অফিসিয়াল কোনো ধর্ম নেই, ঠিক না, সেপারেট ফ্রম রিলিজিয়ান, ভারত সমস্ত ধর্ম থেকে কিন্তু নিজে সেপারেট, ভারতে কোনো অফিসিয়াল কোনো ধর্ম নেই। হ্যাভিং নো রিলিজিয়াস বায়াসেস, অর্থাৎ কোনো একটা ধর্মের পক্ষপাতিত্ব কিন্তু ইন্ডিয়া করবে না, এটাকে বলবো কি আমরা সেকুলার বা ধর্মনিরপেক্ষ। অল, কিন্তু কি বলেছে দেখো, অল রিলিজিয়ান শ্যাল গেট ইকুয়াল রেসপেক্টস অ্যান্ড অথরিটি উইদিন দ্য স্টেট। কিন্তু ভারতে যদি থাকে কোনো ধর্মীয় মানুষ, তাহলে সে সমস্ত ধর্মের মানুষই কী হবে, বা সমস্ত ধর্মই ইকুয়াল রেসপেক্ট পাবে। তার মানে এখানে একটা ইকুয়ালিটিকেও মানে ডেসক্রাইব করছে। কিন্তু পার্টিকুলারলি ভারত কোনো অফিসিয়াল কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। এছাড়া কোনো ধর্ম মানে কোনো ধর্মীয় মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ভারতে কোনো অফিসিয়াল ধর্মও নেই। তো এটা হচ্ছে সেকুলারিজমকে রিপ্রেজেন্ট করে। তারপর দেখো, দ্য ওয়ার্ড সেকুলার ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য অরিজিনাল প্রিয়াম্বল। তার মানে যেমন সোশ্যালিস্ট ওয়ার্ডটা ছিল না, তেমন সেকুলার ওয়ার্ডটাও কিন্তু ভারতের সংবিধানে প্রথম ক্ষেত্রে ছিল না। ইট ওয়াজ এমডেড উইথ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, অর্থাৎ 1976 সংশোধন আইনের দ্বারা এটাকে কী করা হয়, যুক্ত করা হয়। এবার দেখো, ইন্ডিয়া যে সেকুলার কান্ট্রি, সেকুলার স্টেট, এটার কিছু কন্ডিশন মানে কিছু এক্সাম্পল দেখো কি বলছে। এক্সাম্পলস অফ প্রভিশন, কিছু আর্টিকেলের আমরা উদাহরণ দিব যেখানে উল্লেখ করা হয়েছে বা যেখানে ধরো মানে যেটা ডিসক্রাইব করছে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট। তেমনই একটা আর্টিকেল হচ্ছে আর্টিকেল 15। আমরা আর্টিকেল 15 সবাই সিনেমা দেখেছি। তো আর্টিকেল 15 কী বলছে, প্রহিবিটস ডিসক্রিমিনেশন, অর্থাৎ এই যে ভেদাভেদ, অস্পৃশ্যতা, এটাকে মানে বাধা করতে হবে। অল দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ ধর্ম, জাতি, তারপর যৌন লিঙ্গ এবং যে জন্মীয় স্থান, এটার মানে বেসিসে কী করতে হবে, ডিসক্রিমিনেশনকে প্রহিবিট বা বাধা নিষেধ করতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 15। অ্যান্ড আর্টিকেল 25 থেকে 28 যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, ফান্ডামেন্টাল রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ যে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, মৌলিক অধিকার, সেটা আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 অবধি রয়েছে। তো এই দুটো মাথায় রাখবে। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি ডেমোক্রেটিক, বা যেটাকে আমরা বলবো কি গণতান্ত্রিক। তো গণতান্ত্রিকের নিয়ম কি, যেমন আমি একটা কথা বলি, দেখো আমরা এখানে পড়বো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। তো খেয়াল করো, এটা হচ্ছে পার্লামেন্ট। ওকে, এটা হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে রয়েছে ধরো 4টা সিট, সাপোজ 4টা সিট। এবার তুমি হচ্ছে এখানে আছো, তোমার বাড়ি মালদা, এটা তো পার্লামেন্ট হাউস। তো তুমি কি করবে, তুমি কি গিয়ে এখানে বসে যাবে কি না, তুমি গিয়ে কিন্তু এখানে বসবে না। দেখো সংবিধান তো তোমার, কারণ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো সংবিধান যদি তোমার হয়, তাহলে তুমি কি এখান থেকে গিয়ে এখানে গিয়ে বসে যাবে, তোমার অধিকার রয়েছে ওখানে বসার না। এখানে সিস্টেমটা কি হয়, যে তুমি কি করলে, এটা মালদাবাসী, ধরো এটা মালদা, এবার মালদাতে অনেকগুলো লোক রয়েছে, ঠিক না, আমি তুমি অনেক লোক রয়েছে। ওরা কি করলো, ভোট দিয়ে, ঠিক না, একজনকে সিলেক্ট করলেন যে হ্যাঁ এটা আমাদের রিপ্রেজেন্টেটিভ। আর সেই রিপ্রেজেন্টেটিভটাই কি হবে, তোমার হয়ে সে লোকসভা বা সে রাজ্যসভার সিটে গিয়ে বসবে।
তার মানে এটাকে আমরা বলবো কি ইনডাইরেক্টলি ডেমোক্রেসি, ঠিক না? তো ডেমোক্রেটিক কথার মানে কি দেখো কি বলছে, ডেমোক্রেটিক ইজ এ ব্রড টার্ম দ্যাট ডিপিক্টস দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এস্টাবলিশড ফ্রম দ্য উইল অফ সিটিজেন্স ইন এ ফ্রি ইলেকশন। উইল অফ সিটিজেন অর্থাৎ নাগরিকদের যে ইচ্ছা, নাগরিকদের যে ইচ্ছা সেটা একটা ফ্রি ইলেকশন, একটা স্বাধীনভাবে ভোটিং বা নির্বাচনের পরেই। তার মানে কি বলছে, স্বাধীনভাবে নির্বাচনের দ্বারা যে সিটিজেন, যে নাগরিকদের যে ইচ্ছা, সে ইচ্ছার দ্বারাই কি হয়, এই ডেমোক্রেটিক কনস্টিটিউশনের এস্টাবলিশড হয়। তো কি বলছে, ডেমোক্রেসি ইন দ্য লিটারাল সেন্স রুল বাই পিপল, রুল বাই পিপল অর্থাৎ মানুষের দ্বারা আইন, ঠিক না, মানুষের দ্বারা নিয়ম, এটা হচ্ছে ডেমোক্রেসি, গণতান্ত্রিক। এবার দেখো একটু আগে বললাম যে ডেমোক্রেসি দুই ধরনের হয়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট ডেমোক্রেসিতে কি বলছে দেখো, দেয়ার ইজ ডাইরেক্ট পার্টিসিপেশন অফ পিপল ইন ডেমোক্রেটিক ডিসিশন মেকিং, অর্থাৎ যে আইন তৈরি করার ক্ষেত্রে তোমার ডাইরেক্ট ভূমিকা রয়েছে প্রত্যক্ষভাবে, সেটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি বলবো, যেটা সুইজারল্যান্ডের। কিন্তু ইনডাইরেক্টলি কি বলছে, ইট ফলোজ রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি হোয়ার পিপল হ্যাভ দ্য রাইট টু চুজ অ্যান্ড ইলেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মানুষ বেছে নেয় এবং মানুষ স্বাধীনভাবে ভোটের দ্বারা, একটা ফ্রি ইলেকশনের দ্বারা তাকে ভোট দিয়ে জয়লাভ করিয়ে তাকে নিজেদের রিপ্রেজেন্টেটিভ বানিয়ে কি করা হয়, ওকে পার্লামেন্টারিতে তোমাদের হয়ে লড়ার জন্য আইন তৈরি করতে পারে। তো এটা হবে ইনডাইরেক্টলি ডেমোক্রেসি, যেটা ভারতে রয়েছে। তাহলে ডাইরেক্ট ডেমোক্রেসির উদাহরণ কি, সুইজারল্যান্ড। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে কি রিপাবলিক। রিপাবলিক কি বলছে দাও, in the context of a republican form মানে প্রজাতন্ত্র, the head of the nation is always selected for a specific period, head of the nation, ঠিক না, অর্থাৎ দেশের যে প্রধান, ঠিক না, তাকে কি করা হয়, সিলেক্ট করা হয় ফর এ স্পেসিফিক পিরিয়ড, সিলেক্ট করা হয়। with the decision to be a republic, India has decided on system in which the citizens are elected the president who is considered the head of the state। দেখো হেড অফ দ্য নেশন, হেড অফ দ্য স্টেট, কি বলছে, রিপাবলিকান ফর্মের কথা বলছে। দ্য হেড অফ দ্য নেশন অর্থাৎ যে দেশের যে প্রধান, ইজ অলওয়েজ সিলেক্টেড ফর এ স্পেসিফিক পিরিয়ড, একটা নির্দিষ্ট একটা টাইমের জন্যই তাকে সিলেক্ট করা হয়। উইথ দ্য ডিসিশন টু বি এ রিপাবলিক, প্রজাতন্ত্রের যে সিদ্ধান্তের জন্য, ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড অন এ সিস্টেম, ভারত রাষ্ট্র কি করেছে, একটা সিস্টেম চালু করেছে বা সিস্টেম সিদ্ধান্ত নিয়েছে, ইন হুইচ যেখানে দ্য সিটিজেন্স আর ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ নাগরিক কি করবে, প্রেসিডেন্টকে সিলেক্ট করবে, হু ইজ কনসিডার দ্য হেড অফ দ্য স্টেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে নাগরিক তো প্রেসিডেন্টকে সিলেক্ট করে না, ডাইরেক্টলি করে কি, ডাইরেক্টলি তো করে না। নাগরিক কি করছে, একটা পার্লামেন্টারি ফর্ম তৈরি করছে, যেখানে নিজেদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে পার্লামেন্ট পাঠানো হয়, পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে, দেশের হেড পিএম থাকবে, ঠিক না, আর সেই তারা সবাই মিলে কি করবে, রাষ্ট্রপতিকে ইলেক্ট করবে। তো এই হচ্ছে রিপাবলিক টার্ম। তারপর দ্য অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান স্টেট ইজ টু সিকিউর ফর অল সিটিজেন্স জাস্টিস, লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, সো অ্যাড টু প্রমোট ইউনিটি অ্যামং দ্য সিটিজেন্স, মেনটেন ইন্টিগ্রিটি ইন দ্য সোসাইটি। তার মানে কি বলছে, যে ভারতের যে সংবিধানের যে উদ্দেশ্যটা কী ছিল, উদ্দেশ্য এটাই ছিল যে সমস্ত নাগরিক সিকিউর পায়, মানে পেয়ে যায়, কি পাবে, জাস্টিস পাবে, ন্যায় বিচারের ক্ষমতা অধিকার পাবে, লিবার্টি পাবে অর্থাৎ স্বাধীনতা পাবে, ইকুয়ালিটি, এটা কোয়ালিটি না, এটা ইকুয়ালিটি হবে, অ্যান্ড ফ্র্যাটার্নিটি ভ্রাতৃত্ববোধ। কেন, প্রমোট ইউনিটি অ্যামং দ্য সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের মধ্যে একটা একত্রীকরণ বা নাগরিকদের মধ্যে একটা একতা তৈরি করার জন্য, অ্যান্ড মেনটেন ইন্টিগ্রিটি, একটা সংহতি বা একটা ইন্টিগ্রিটিকে বজায় রাখার জন্য ইন দ্য সোসাইটি। এই ছিল কি ভারতের সংবিধানের অবজেক্টিভ। তো দেখো প্রথম যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে জাস্টিস, অবজেক্টিভের মধ্যে প্রথম ওয়ার্ড কি আসবে, জাস্টিস, বা যেটাকে আমরা বলবো ন্যায় বিচার। তো ন্যায় বিচার কথার মানে বুঝতে পারছো, জাস্টিস ডিনোটস দ্য ব্যালেন্স অ্যাকোমোডেশন অফ সোল কন্ডাক্ট উইথ দ্য কনসেপ্ট অফ পাবলিক গুড, ইট স্ট্যান্ডস ফর রুল অফ এ ল, এ সিস্টেম অফ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড রাইট, দ্য অ্যাবসেন্স অফ এনি আরবিট্রারি ডিসিশন অ্যান্ড ফ্রি অ্যান্ড ইকুয়াল চান্সেস ফর অল ইন সোসাইটি। তো জাস্টিস কথার মানে কি হচ্ছে, যে ভারতের জনগণ যে সমান অধিকার পায়,
ঠিক না, তুমি কম আমি কম, তুমি কম তুমি বেশি আমি কম, এই ধরনের সিস্টেম যাতে না হয়। তো যদি ন্যায় বিচারের ক্ষমতা যদি না থাকতো, জাস্টিসের যদি কোনো পাওয়ারই না থাকতো, তাহলে তো তুমি আমার থেকে বেশি পেয়ে যেতে, আমি তো কম পেয়ে যেতাম। তো জাস্টিস, এই যে ন্যায় বিচারের কথা এখানে বলা হয়েছে যে ভারতের সমস্ত সিটিজেন যাতে ইকুয়াল পাওয়ার পায়, ইকুয়াল রাইটস পাই, ঠিক না, ইকুয়াল চান্স পাই সোসাইটিতে, এটাই হচ্ছে কি জাস্টিস। ইনক্লুডস 3 এলিমেন্ট: সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। অর্থাৎ ন্যায় বিচার 3 ধরনের কথা উল্লেখ করেছে: সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক। দ্য আইডিয়া হবে দ্য আইডিয়া অফ সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস টেকেন ফ্রম দ্য রাশিয়ান রেভলিউশন। অর্থাৎ 1917 সালে যে রুশ বিপ্লব, সে রুশ বিপ্লব থেকে এই ন্যায় বিচার বা এই জাস্টিসের আইডিয়াগুলো নেওয়া হয়। আচ্ছা, নেক্সট টপিক, নেক্সট ওয়ার্ড হচ্ছে কি লিবার্টি। লিবার্টি মানে কি স্বাধীনতা। কি বলছে দেখো, লিবার্টি স্ট্যান্ডস ফর দ্য ফ্রিডম টু ডু লেজিটিমেট থিংস ফর অ্যান ইন্ডিয়ানস। তার মানে তুমি ভারতীয় রূপে তুমি নিজের মতো কাজ করতে পারো। যেমন আমি দেখো ইউটিউবে ক্লাস করাচ্ছি, তো এটা আমার লিবার্টি, আমি করতেই পারি, অবশ্যই আমি করতে পারি। তুমি চাইলে কালকে তুমিও করতে পারো। তুমি ফিজিক্স অনার্স নিয়ে পড়েছো, তুমি অবশ্যই ফিজিক্স অনার্স নিয়ে করতে পারো। তুমি ফিজিক্স অনার্স নিয়ে পড়ে পরবর্তীতে ডাব্লিউবিসির জন্য প্রিপারেশন নিতে পারো, এটা তোমার ব্যাপার, এটাতে কোনো কেউ তোমার বাধা দিতে পারবে না। এটা হচ্ছে লিবার্টি। বাট অবশ্যই it implies that there shall not be an unreasonable restriction on nationals about the general things they do. It does not mean little freedom too. Liberty must be exercised within constitutional limit. তার মানে এই যে স্বাধীনতাটা কিন্তু তোমার লিমিটের মধ্যে থাকতে হবে। এবার তোমাকে বলে দিল যে হ্যাঁ তুমি লিবার্টি তোমার রয়েছে, তুমি করতে পারো, তো কাল তো তুমি আমার বাড়ি ডাকাত করতে পারবে না, ঠিক না। তো ব্যাপারটা এটাই যে একটা লিমিটের মধ্যে তোমাকে বলেছে যে তুমি তোমার মতো কাজ করতে পারো, এটা লিবার্টি। ওকে, ইকুয়ালিটি তো নিয়ে বলা দরকার নেই, যে সমানতা, সাম্য, অর্থাৎ সবার অধিকার সমান। ওকে, ফ্র্যাটার্নিটি মানে কি একটা ভ্রাতৃত্ববোধ, মানে যে পুরো দেশে সবার মধ্যে একটা ইউনিটি ক্রিয়েট করা, একটা ইন্টিগ্রিটি ক্রিয়েট করার জন্য কি বলছে ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ। তো দেখো এখানে কি বলছে, প্রিয়াম্বল borrowed the values of liberty, equality and fraternity from the French Revolution. তাহলে দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, আমি একটু উল্লেখ করে দিই। এটা আমরা কি পড়লাম, কই এই যে এই লাইনটা দেখো, দ্য আইডিয়া অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, ঠিক না। অর্থাৎ জাস্টিসের টপিকগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, রাশিয়ান রেভলিউশন অর্থাৎ রুশ বিপ্লব থেকে। ওকে, কিন্তু প্রিয়াম্বলে যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ, এই কনসেপ্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব থেকে। দুটো ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা একটু আগে পড়লাম যে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই দুটো ওয়ার্ডকে কী করা হয়েছে, প্রিয়াম্বলে অ্যাড করা হয়েছে। কখন, সে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তো ওইখানে আবার দেখো ইউনিটি অফ দ্য নেশন, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন তৈরি করা হয়েছে। তার মানে এখান থেকে খেয়াল করো যে ইউনিটি অফ দ্য নেশন, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে কি করা হয়েছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। তার মানে কি বুঝো, তার মানে হচ্ছে যে 42nd যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42nd CAA 1976, এখানে 3টা ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। সেটা কি, সোশ্যালিস্ট, সেকুলার আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টা ওয়ার্ড কিন্তু অরিজিনাল প্রিয়াম্বলে ছিল না, এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি করা হয়, প্রিয়াম্বলে অ্যাড করা হয়। ওকে, আচ্ছা, এবার দেখো ইম্পর্টেন্স অফ দ্য প্রিয়াম্বল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানে প্রিয়াম্বলের কি গুরুত্ব। তো দেখো কি বলছে, দ্য প্রিয়াম্বল ইজ দ্য স্পিরিট অ্যান্ড ব্যাকবোন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের যে আত্মা, স্পিরিট এবং ব্যাকবোন, শির দ্বারা হচ্ছে কি প্রিয়াম্বল। প্রিয়াম্বল সম্বন্ধে 3 জনের আমরা আলোচনা করব। KM মুন্সি, দেখো নামগুলো দেখো, KM মুন্সি। KM মুন্সি মেনশনস প্রিয়াম্বল অ্যাজ এ পলিটিক্যাল হরোস্কোপ। হরোস্কোপ মানে কি, ভবিষ্যৎ। তার মানে কি বলছে, KM মুন্সি এই প্রিয়াম্বলকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন, অর্থাৎ রাজনৈতিক ভবিষ্য,
ঠিক না, বা শুধুমাত্র পলিটিক্যাল না, মডার্ন ইন্ডিয়া বলতে পারো, যে আধুনিক ভারতের হরস্কোপ বলতে বলেছিলেন কে এম মুন্সি। ঠাকুর দাস ভার্গব তিনি বলেছিলেন প্রিয়াম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের আত্মা, হেড অ্যান্ড দ্য সোল, সংবিধানের মাথা এবং সংবিধানের আত্মা হচ্ছে প্রিয়াম্বল। অ্যান্ড এন কে পালকিওয়ালা ইনি বলেছিলেন প্রিয়াম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যে সংবিধানের যে আই কার্ড সেটা হচ্ছে কি প্রিয়াম্বল। তাহলে দেখো প্রিয়াম্বল সম্বন্ধে কতগুলো মতবাদ রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। নেক্সট, টু ক্রুশিয়াল অ্যাসপেক্টস অফ দ্য প্রিয়াম্বল, প্রিয়াম্বলের দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, খুব ইম্পর্টেন্ট টপিক। ইট ইজ নাইদার এ সোর্স লেজিসলেটর পাওয়ার নর এ প্রোহিবিশন আপন ইটস পাওয়ার, অর্থাৎ এখানে যে লেজিসলেটিভ ব্যাপারটা রয়েছে, যে সংসদ বিধানসভা, ঠিক না, তাদের কিন্তু প্রিয়াম্বলে কোনো ভূমিকা নেই, এটা ইম্পর্টেন্ট। আর এইটা ইম্পর্টেন্ট, ইট ইজ নন জাস্টিসিয়েবল। নন জাস্টিসিয়েবল কথার মানে কি, যে এটা বিচারযোগ্য নয়, ঠিক না। সংবিধানে তোমাকে কিছু টপিক দিয়ে দিয়েছে, কিছু কনসেপ্ট দিয়ে দিয়েছে, তোমাকে ভারতের সংবিধানের অবজেক্টিভ বলে দিয়েছে, কিন্তু তার মানে এটা না যে তুমি এটা মানতে হবে। তুমি যদি এটাকে গুরুত্ব নাও দাও, ঠিক আছে, বা তুমি যদি কোনো কিছু নাও মানো, তো এটার জন্য তোমাকে কোনো কেস হবে না, তোমার কোনো বিচার হবে না। এই জন্য বলছি ইট ইজ নন জাস্টিসিয়েবল, অর্থাৎ ইটস প্রভিশনস আর নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, অর্থাৎ আমি জোর করে তোমার উপর আমি এটাকে বলপূর্বক করতে পারি না, যে এই যে এটা করতে হবে, এটা না। তো এই জন্য বলছি ইট ইজ নন জাস্টিসিয়েবল, ঠিক আছে, এটা নট এনফোর্সেবল। এনফোর্সেবল মানে কি, জোর করে দেওয়া, তো জোর করে এটা আমি তোমার উপর লাগু করতে পারি না, ইট ইজ নন জাস্টিসিয়েবল। ওকে, এবার দেখো ডিবেটস রিগার্ডিং প্রিয়াম্বল, অর্থাৎ প্রস্তাবনা সংক্রান্ত কিছু বিতর্ক রয়েছে। তো প্রথম কোশ্চেন একটা দেখো, 1 নম্বর কোশ্চেন এই যে, ইজ প্রিয়াম্বল এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তার মানে কি, দেখো সংবিধান তো রচনা হয়েছে, সংবিধানের প্রিফেস হিসেবে প্রিয়াম্বল করা হয়। তো এখানে বলছে ইজ প্রিয়াম্বল এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়াম্বলটা কি সংবিধানের অংশ। তো বলছে দেখো আলোচনা করবো, দেয়ার আর ফিউ কেসেস দ্যাট গিভ আস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য স্ট্যাটাস অফ দ্য প্রিয়াম্বল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কিছু কেস, কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা জানতে পারবো যে প্রিয়াম্বলের এই ডিবেট, এই যে ওয়ার্ডটা, যে প্রিয়াম্বলটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট আছে কি নেই, সেটা আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যদি যাই 1960-এর বেরুবারি কেস, ঠিক আছে। তো দেখো আমরা বেশি কিছু পড়বো না, এই 1960-এর বেরুবারি কেসে যেটা বলা হয়, সুপ্রিম কোর্ট কনক্লুডেড দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা বা প্রিয়াম্বল ভারতের সংবিধানের অংশ নয়, মানে এটাকে আলাদা একটা পার্ট বলছে। মানে 1960-এর কেসের পর সুপ্রিম কোর্ট বলছে যে কনস্টিটিউশন একটা দিক, প্রিয়াম্বল আর একটা আলাদা, অর্থাৎ এরা একে অপরের কোনো পার্ট নয়, ঠিক আছে। কিন্তু আমরা যদি 1973-এ কেশবানন্দ ভারতী বনাম কেরালা কেস যাই, তো এখানে একটু চেঞ্জ হলো, সুপ্রিম কোর্ট রিজেক্টেড ইটস আর্লিয়ান ওপিনিয়ন, অর্থাৎ আগের যে ওপিনিয়ন 1960-এ যে বেরুবারি ওপিনিয়ন যে দিয়েছিল যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়, এই কেসে 1973-এর কেশবানন্দ ভারতী কেসের পর সুপ্রিম কোর্ট জানালো যে না, প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তার মানে প্রিয়াম্বল বা বলতে পারো যে প্রস্তাবনা ভারতের সংবিধানেরই একটা অংশ। তারপর 1994-তে এসআর বোম্মাই ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, সেখানেও সুপ্রিম কোর্ট রিঅ্যাফার্ম করে, মানে জোর দিয়ে বলে যে দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ এ ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। তারপরে 1995 ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসি কেস, যেখানে বলা হয় যে প্রিয়াম্বল ওয়াজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাট ইট ইজ নন জাস্টিসিয়েবল, এটা অবিচারযোগ্য, বিচারযোগ্য নয়। তো এই ছিল আমার যে কোশ্চেনটা, যে প্রিয়াম্বল সংবিধানের অংশ কি অংশ নয়। তো 4টা কেস, প্রথমে বেরুবারি কেসে বললো কি যে না, আলাদা অংশ, কিন্তু 1973-এ কেশবানন্দ ভারতী কেসে বললো যে না, এটা সংবিধানের অংশ। এসআর বোম্মাই কেসে বললো যে অবশ্যই এটা সংবিধানের অংশ। আর ইউনিয়ন গভর্নমেন্টের এলআইসি কেসে বললো কি যে এটা সংবিধানের অংশ, কিন্তু এটা নন জাস্টিসিয়েবল। ওকে, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, ক্যান দ্য প্রিয়াম্বল বি অ্যামেন্ডেড,
অর্থাৎ প্রস্তাবনাকে কি সংশোধন করা যাবে? গুড। তো এটার জন্যই ওই 1973 কেশবানন্দ ভারতী বনাম কেরালা কেস সুপ্রিম কোর্ট সেড দ্যাট আর্টিকেল 368 কি বলছে, পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য প্রিয়াম্বল বাট কান্ট ডেস্ট্রয় অর ড্যামেজ ইটস বেসিক স্ট্রাকচার। তার মানে বলতে চাইছে কি, আর্টিকেল 368 দেখো আমরা কিন্তু পড়তে পড়তে কিন্তু দেখো বিভিন্ন আর্টিকেল কিন্তু আলোচনা করছি, কারণ আগে দেখো 15, তারপর 25 থেকে 28, তারপর 368, ঠিক আছে। তো এইভাবে আমাদের পলিটি ক্লাস হয়, কোনোদিনও পার্টিকুলার তো বলা যাবে না যে এই যে আর্টিকেল 1 আজকে করালাম, আর্টিকেল 2 করালাম, এগুলো পরে পরে হবে, বাট অ্যাকচুয়ালি ওভারঅল তোমাকে পড়তে হবে। তো আর্টিকেল 368 কি বলেছে, এটা কেশবানন্দ ভারতী কেসের পরেই বলেছে যে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য প্রিয়াম্বল, অর্থাৎ সংবিধান মানে পার্লামেন্ট কি করতে পারে, প্রস্তাবনাকে অ্যামেন্ড করতে পারে, কিন্তু বাট কান্ট ডেস্ট্রয় অর ড্যামেজ, কোনো কিছু ক্ষতি করবে না ইটস বেসিক স্ট্রাকচার। অর্থাৎ তুমি চেঞ্জ তো করতে পারো, অবশ্যই তুমি প্রিয়াম্বলকে অ্যামেন্ড করতে পারো, কিন্তু তার বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ যাতে না হয়, ওটা যাতে ঠিক থাকে, অর্থাৎ একটা বেসিক স্ট্রাকচার যাতে কনস্টিটিউশনের বা তোমার প্রিয়াম্বলের ঠিক থাকে, তো এটা ইম্পর্টেন্ট। তো যার জন্য এখন অবধি প্রিয়াম্বল একবারই সংবিধান সংশোধন হয়েছে, প্রিয়াম্বল যেটা হচ্ছে কি 42 1976 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে 3টা ওয়ার্ড যুক্ত করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। ওকে, তো এই হচ্ছে আমাদের কি ভারতের সংবিধানের প্রস্তাবনা। একটা খালি কথা তোমাদের বলে দিই, এটা মাথায় রাখবে যে ভারতের সংবিধানের যে কনসেপ্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল, ইউএসএর থেকে, কারণ ইউএসএ ফার্স্ট কোনো কান্ট্রি যারা প্রথম প্রিয়াম্বল রিপ্রেজেন্ট করেছিল তাদের সংবিধানে, ঠিক আছে। তো ভারতের সংবিধানে যে প্রিয়াম্বল তার কনসেপ্টটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে ভারতের সংবিধানের কনসেপ্ট আমেরিকার সংবিধান থেকে নেওয়া এবং ল্যাঙ্গুয়েজটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া। ওকে, তাহলে আজকে ক্লাস তাহলে এখানে থাকলো, প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। মাথায় রাখবে কালকে রবিবার কিন্তু ক্লাস পলিটি 6 হবে না, পলিটির জায়গায় হবে ড্যান্স ফর্ম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে বিভিন্ন ক্লাসিক্যাল যে টোটাল 8টা যে নৃত্য কৌশল সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ক্লাসে আবার পলিটি আবার 6 নম্বর ক্লাস হবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে রাখলাম, আবার দেখা হবে পরের সপ্তাহে, পরের দিন। চলো।